সব দেশের জন্য ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ, মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে জাতিসংঘের প্রধানমন্ত্রী। শীত মৌসুমে সংক্রমিতদের করোনা ঝুঁকি বেশি বলছেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো সম্ভব। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলে আবারও বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ প্রমাণ করেছে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা। যতক্ষণ পর্যন্ত সুরক্ষা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। তাই সব দেশ যাতে সময় মতো ভ্যাকসিন পায় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোভিড পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে বিবেচনার আহ্বান জানান শেখ হাসিনা। দেখুন রিপোর্টটি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন, রাষ্ট্র ও সরকার প্রধানদের ভার্চুয়াল অংশগ্রহণ। নিজের ১৭তম ভাষণের শুরুতেই জাতির পিতার বাংলায় দেয়া প্রথম ভাষণের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ভাষণে জাতির পিতার বহুপাক্ষিকতাবাদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর কঠিন সময়ে আজও জাতির পিতার সেই কথা ভীষণ প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু কন্যা বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ শুরু থেকেই জীবন জীবিকা দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেয়। আমরা তাৎক্ষণিকভাবে খাদ্য ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করিয়েছি। এতে ১০ মিলিয়নের বেশি পরিবার উপকৃত হয়েছেন। সময় মতো ভ্যাকসিন পেতে সব দেশের পক্ষে দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-১৯-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। মহামারীতে কাজ হারানো অভিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কোভিড পরবর্তী সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। ভাষণে এবারও দৃঢ়ভাবে রোহিঙ্গা সমস্যা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন দিয়ে আসছি। বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। ৩ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, শান্তির প্রতি অবিচল থেকে সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের। তাই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান তার। সেই সাথে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর কার্যক্রমকে সমর্থন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিবাক্য আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন।
তাপমাত্রার হেরফের বা ঋতু পরিবর্তনের সাথে কোভিড সংক্রমণ কম বেশি হওয়ার কারণ না থাকলেও শীত মৌসুমে সংক্রমিতদের ঝুঁকি বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষত যাদের শ্বাসকষ্ট বা শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। সংক্রমণের হার কিছুটা কমেছে, স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো যাবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে শীতে সংক্রমণ বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। করোনার সাথে বসবাসের 200 দিন পেরিয়েছে, গতি ফিরেছে জীবন জীবিকায়। কতটুকু মানছি স্বাস্থ্যবিধি, সংক্রমণ ঝুঁকি আছে, তারপরও টিকেটের জন্য হুড়োহুড়ির এই চিত্র নিঃসন্দেহে উদ্বেগ তৈরি করে। সংক্রমণের কোন স্তরে এ প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন চলতি মাসে সংক্রমণ হার কিছুটা কমেছে। 10 থেকে 12 এর মধ্যে শনাক্তের হার উঠানামা করছে। শনাক্ত হার 15 থেকে 20-এর ওপর উঠে গেলে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলা যাবে। সংক্রমণটা যদি কমে গিয়ে শতকরা 5-এর নিচে চলে যায় শনাক্তের হার, তাহলে আমরা বলতে পারি যে একটা সহনীয় মাত্রায় নিয়ন্ত্রণে এসছে। এখান থেকে যদি আবার করোনা সংক্রমণটা বেড়ে যায়, শনাক্তের হার যদি আবার 15-20-এর উপরে উঠে যায়, তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় ধাক্কা বা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমরা সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে নিশ্চয়ই এটা কমাতে পারব। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা বা ঋতু পরিবর্তনের সাথে করোনা সংক্রমণ বাড়া বা কমার সম্পর্ক নেই। তবে যাদের অ্যাজমা বা শ্বাসযন্ত্রের জটিলতা আছে তাদের সতর্ক হতে হবে। সংক্রমিত সবার ঝুঁকিতেই থাকবে, কিন্তু যারা আগে থেকে শ্বাসকষ্ট, অ্যাজমা বা অন্যান্য শ্বাসতন্ত্র রোগে ভুগবেন তাদের ক্ষেত্রে রোগের জটিলতা বাড়ার একটা আশঙ্কা রয়েছে। যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই বিষয়ে কোনো অবহেলা করা চলবে না। হাসপাতালগুলোর সক্ষমতা তো অবশ্যই বাড়াতে হবে। কোভিড মোকাবেলায় প্রস্তুতির ঘাটতি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু রেটও আগে যা ছিল এখনও প্রায় ওরকমই রয়েছে, বরঞ্চ এখন সংখ্যাটা বাড়ছে। কোভিড যে হসপিটাল, আইসোলেশন সেন্টার সেরকমই আছে, আমাদের প্রিপারেশন আগের মতোই। রোগী কমে যাওয়ায় এবং অর্থ সংকটে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু করোনা আইসোলেশন সেন্টার। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় আবারও বেড়েছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে নদী পাড়ের নিম্নাঞ্চল, তলিয়ে গেছে আমনের ক্ষেত। কয়েক দফা বন্যার পর আবারও পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নদ নদীর পানি বেড়েছে। জেলা সদর বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর ও মোহনগঞ্জ উপজেলায় রূপা আমন ক্ষেত তলিয়ে গেছে। ডুবে গেছে নেত্রকোনা শীতলি কলমাকান্দা সড়কও। এরই মধ্যে পানি উঠতে শুরু করেছে বসতবাড়িতে। কয়েক দফা বন্যায় রূপা আমনের বীজতলা ক্ষতির পর আমনের ক্ষেত ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। 90 থেকে 95 ভাগ জমি পানির নিচে নিমজ্জিত। এই বন্যা আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, আমরা বাচ্চা কাচ্চালে কি করে চলি। লালমনিরহাটের শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পঞ্চমবারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দুর্ভোগ দুশ্চিন্তায় দুর্গতরা। পানি এসলো, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট আছি। ঘরে পানি উঠছে, আমাদের খোঁজ খবর কেউ নেয় না। 5 বিঘা আমাদের ধান একবার নষ্ট হয়ে গেছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে বাঙালি নদীর পানিও। এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধার প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। হাতিয়া, সৈয়দপুর, ভাষারপাড়া, কামারজানি, বারবলদি এলাকায় ফসলি জমি তলিয়ে গেছে। করতোয়া, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বেড়ে সৈয়দপুর, বালাসীঘাট সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি কতদিন বাড়বে আর কতদিন পর কমবে সেটা তো আমরা জানি না। সিরাজগঞ্জে হার্ট পয়েন্টে যমুনার পানি সামান্য কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বন্যায় এখনও 6 উপজেলার নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমেনি। এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে আরকান্দি, ঘাটাবাড়ি, পাকড়তলা, ভেকা ও পাঁচিল পর্যন্ত 6.5 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। 100 বিঘা জমি ছিল, পাকা ঘর দরজা সব নদীর ভিতরে গেছে। যেভাবে নদী গ্রাস হচ্ছে আমরা তুলে পারতেছি না। এদিকে টানা বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের অন্তত 60টি মহল্লা পানিতে তলিয়ে গেছে। বাড়িঘরে পানি উঠে দুর্ভোগ বেড়েছে মানুষের। শ্যামাসুন্দরী খাল তলিয়ে যাওয়ায় নগরীর আশপাশের কয়েক হাজার বাড়িঘর কোমর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। সমর ইসলাম,
একুশে টেলিভিশন। নেত্রকোনার হাওর অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার নো অ্যাম্বুলেন্স কোনো কাজে আসছে না। চালক না থাকায় 2 বছরে একজন রোগীও পরিবহন করা হয়নি জলযানটি দিয়ে। ফলে অযত্ন অবহেলায় অচল পড়ে আছে নৌযান। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন হাওর অঞ্চলের মানুষ। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বিচ্ছিন্ন হাওরদ্বীপ খালিয়াজুড়ি 1 লাখের বেশি জনবসতি অধ্যুষিত এই উপজেলা বছরের 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। এই সময়টাতে জেলা সদরের সাথে সড়ক পথে যোগাযোগ থাকে বিচ্ছিন্ন। 2017 সালে আগাম বন্যায় বছরের একমাত্র বুড়ো ফসল তলিয়ে যাওয়ার পর হাওড়াঞ্চলের খালিয়াজুড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরবাসীর দাবির প্রেক্ষিতে পরের বছর একটি নৌ অ্যাম্বুলেন্স উপহার দেন প্রধানমন্ত্রী। কিন্তু চালকের অভাবে 2 বছরে একজন রোগীও পরিবহন করতে পারেনি অ্যাম্বুলেন্সটি। প্রসূতি মায়ের চিকিৎসা সেবা সাহায্যার্থে মূলত অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। প্রায় 20 থেকে 25 জন মহিলা গর্ভবতী মারা গেছে চিকিৎসার অভাবে। হতদরিদ্র যারা আছে এরা যেন বিনা খরচে যেন সরকারি সাহায্যে রোগী নিয়ে যাইতে পারে। অচল পড়ে থাকায় বিকল হওয়ার পথে অ্যাম্বুলেন্সটি। অথচ আধুনিক সুযোগ সুবিধা ও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় খালিয়াজুড়ির বেশিরভাগ রোগীকে জেলা সদর বা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। হাসপাতাল এই বড় জোরে একজন ডাক্তার থাকে, পরে যাইলে ওষুধও পাওয়া যায় না, ডাক্তারও পাওয়া যায় না। একটি এক্সরে মেশিন আছে, এটা জন্ম থেকেই তালাবদ্ধ, এবং একটি অপারেশন থিয়েটার আছে। অপারেশন থিয়েটার দিয়ে কোনোদিন খুলে দেখা হয়নি। এখান থেকে ঢাকা ময়মনসিংহ নিতে হলে অনেক টাকার প্রয়োজন। এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হাসপাতালে পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি বারবার জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনিক সভায় উত্থাপন করা হয়েছে। আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে যে কোনোভাবে একজন ড্রাইভার এখানে নিয়োগ দেওয়া হবে। দুর্গম হাওরের স্বাস্থ্য সেবা বিবেচনায় নৌ অ্যাম্বুলেন্সের চালক নিয়োগের দাবি খালিয়াজুড়িবাসীর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাসের হাত পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শরীয়তনগরের নজরুল মেডিকেল ভবনের 2য় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার চাঁদপুরে। এরই মধ্যে পিবিআই ও সিআইডির একাধিক টিম ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার কাজ শেষ করে রাতে ব্যাংকের ভেতরেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজেশ। ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাঙা ও জানালার গ্রিল কাটা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের 2 নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। পঁচাশি বছরের মায়ারানী কুণ্ডুকে চিত্রা নদীর পাড় থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। সন্তানদের কাছ থেকে বিতাড়িত বিধবা মায়ারানী শহরের কুড়িগ্রাম এলাকায় চিত্রা নদীর পাড়ে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার পাশে নৌকার নিচে আশ্রয় নিয়েছিলেন। এখানে কাটে তার 12 দিন। এই ঘটনা স্থানীয়রা সাংবাদিকদের জানালে তাদের মাধ্যমে খবর পান জেলা প্রশাসক। তিনি মায়ারানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। কথা বলেন সন্তানদের সাথে। পরে সন্তানরা মায়ের খোঁজ খবর নিতে ছুটে আসেন হাসপাতালে। প্রতিশ্রুতি দেন মাকে বাড়ি ফিরিয়ে নেয়ার। সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরিতে পাচারের সময় দরিদ্রদের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের 8 টন চাল সহ 3 জনকে আটক করেছে পুলিশ। তারা হলো উল্লাপাড়ার সোনাতলা গ্রামের ট্রাক চালক রুবেল, হেলপার আলম ও রবিউল ইসলাম। এই চালগুলো চেয়ারম্যান সাইফুল ইসলামের সহযোগী ডিলার পেশকার আলী, আব্দুল হাই প্রামাণিক, আজম আলী ও আব্দুর রশিদের বলে জানিয়েছেন স্থানীয়রা। চাল ক্রয় করেছিলেন উল্লাপাড়ার ব্যবসায়ী মনির হোসেন। বিশিষ্ট শিল্পপতি আব্দুস সামাদ লাবু আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। এ উপলক্ষে শনিবার নগরীর কাজীর দেউরিতে চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা জানানো হয়।
আব্দুস সামাদ লাবু দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান, আর মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম প্রধান ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট। সংবর্ধনা সভায় চট্টগ্রামের আল আরাফা ইসলামী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক সহ জোনাল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে সারা দেশের নানা খবর জানিয়ে দিচ্ছি এক নজরে, দেখুন ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে জেলা কৃষক লীগের বর্ধিত সভা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা ছাত্রলীগের গাছের চারা বিতরণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন। চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে সমাজসেবার চেক বিতরণ। নরসিংদীতে ভূমিহীন 40 পরিবারের মাঝে জেলা প্রশাসনের জমির দলিল হস্তান্তর। নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের বর্ধিত সভা। টাঙ্গাইলে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে শতাধিক দুস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল। দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন জেইউডির দ্বিবার্ষিক সাধারণ সভা। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভালুকা উপজেলা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের 43তম জন্মবার্ষিকী পালন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব দেশের জন্য ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ, মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে জাতিসংঘে প্রধানমন্ত্রী। শীত মৌসুমে সংক্রমিতদের করোনা ঝুঁকি বেশি বলছেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো সম্ভব। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলে আবারও বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।